প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মায়োস্থেনিয়া গ্রেভিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ স্যার। মায়োস্থেনিয়া গ্রেভিস একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে মায়োস্থেনিয়া গ্রেভিস এটি বলতে আসলে কি বোঝায়? মায়োস্থেনিয়া মানে হচ্ছে মাংসপেশির দুর্বলতা, মাসেলের অ্যাস্থেনিয়া মানে মাংসপেশি দুর্বল। গ্রেভিস মানে হচ্ছে সিভিয়ার, মাংসপেশির দুর্বলতা যদি সিভিয়ার হয়ে যায় সেটাকে আমরা বলি মায়োস্থেনিয়া গ্রেভিস। মায়োস্থেনিয়া গ্রেভিস রোগীদের হয় কি, তার মাংসগুলো বিশেষ করে চোখের মাংস বা খাদ্য খাওয়ার মাংস, অনেক সময় হাতে পায়ের মাংসগুলো দুর্বল হয়ে যায়। এই দুর্বলতাটাকেই মায়োস্থেনিয়া গ্রেভিস বলে। সাথে আসলে আর কোনো লক্ষণ বা উপসর্গ থাকে কিনা? অবশ্যই মায়োস্থেনিয়ার মেইন যে প্রবলেমটা সেটা আসলে নার্ভ এবং মাসেলের মাঝখানে যে অংশটা, এটাকে বলে আমরা নিউরোমাস্কুলার জাংশন। এই নার্ভ এবং মাসেলের মাঝখানের যে অংশটা সেটা ঠিকভাবে কাজ করে না। একটু উদাহরণ দিলে বুঝবেন, আমি যে ডান হাতটি তুলছি এটা কিন্তু আমার মস্তিষ্ক থেকে কন্ট্রোল হচ্ছে। এই মস্তিষ্ক থেকে একটা নার্ভ গিয়ে ইম্পালস দিয়েছে, তারপরে কিন্তু ডান হাত উঠছে। কিন্তু মায়োস্থেনিয়া রোগীদের হয় কি, এই নার্ভ থেকে ইম্পালসটা অ্যাপ্রোপ্রিয়েটলি মাসেলে যায় না। নার্ভ থেকে ইম্পালসটা মাসেলে না যাওয়ার কারণে মাসেল ঠিকভাবে কাজ করতে পারে না। আরেকটি লক্ষণ আছে মায়োস্থেনিয়া রোগীর যে দুর্বলতা, এটা বারবার কাজ করতে করতে দিনকে দিন বাড়তে পারে। এটাকে আমরা বলি ডায়োনাল ভেরিয়েশন বা ফ্যাটিগিবিলিটি। দেখা যায় যে তার দিনের শুরুতে তার যে মাসেলের দুর্বলতা বা যে মাংসপেশির দুর্বলতা এটা খুব কম থাকে, কিন্তু বারবার কাজ করতে করতে তখন গিয়ে দুর্বলতাটা অনেক বেড়ে যায়। মায়োস্থেনিয়া রোগীতে তো চোখের পাতা নিচে পড়ে যায়, যেটাকে আমরা টসিস বলি। এই টসিসটা রোগীরা ক্যারেক্টারিস্টিক্যালি বলে, আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার চোখের পাতা ভালোই থাকে, ভালোই কথা বলতে পারি, খেতেও পারি, কিন্তু বিকেল হলেই আমি খেতে পারি না, খেতে গেলে নাক দিয়ে পানি চলে আসে, চোখের পাতাও পড়ে যায়, কথার টোনও দুর্বল হয়ে যায়, হাঁটতেও পারি না, হাত পা দুর্বল হয়ে যায়। মায়োস্থেনিয়ার সিমটমগুলো সবসময় বিকেলে এবং রাতে বেড়ে যায়। যে লক্ষণ উপসর্গের কথা বলছিলেন, এগুলো কি আসলে ধীরে ধীরে শুরু হয় না একেবারে হঠাৎ করেই আসলে একজন রোগী বুঝতে পারেন যে তার এই সমস্যা হচ্ছে? মায়োস্থেনিয়ার যে সিমটমগুলো, যে চোখের পাতা পড়ে যাওয়া, কথা বলতে সমস্যা হওয়া, খেতে গেলে সমস্যা হওয়া বা হাত পাগুলো দুর্বল হয়ে যাওয়া, এই সমস্যাগুলো অনেকের ক্ষেত্রে হঠাৎ করে হয়। এটার কারণটা হচ্ছে মায়োস্থেনিয়া হয়তো অনেক দিন ধরেই তার আছে, সে নিজেও খেয়াল করছে না বা তার প্রবলেমে তেমন অ্যাক্টিভিটিতে প্রবলেম হচ্ছে না। আমরা অনেকেই কিন্তু সামাজিক জীবনে, এখন শহরে জীবনে সেডেন্টারি লাইফ স্টাইল ব্যবহার করে। দেখা যায় যে গাড়িতে যাই, অফিসে করে বসে একটু হয়তো টায়ার্ড লাগে বা একটু হয়তো চোখের পাতা নেমে গিয়েছে, এটাকে এত গুরুত্ব দিই না। কিন্তু কখনো যদি ইনফেকশন হয় বা কোনো ড্রাগসের রিয়াকশনে, তখন দেখা যায় যে হঠাৎ করে মায়োস্থেনিয়া অনেক বেড়ে যায়। তাহলে মায়োস্থেনিয়ার প্রেজেন্টেশন অনেক সময় কিন্তু হঠাৎ করে হয় একটা ইনফেকশনের কারণে বা একটা ড্রাগস, অন্য কোনো রোগের জন্য সে একটা ওষুধ খেয়েছে, অর্থাৎ সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু একটা কোনো সিমটম, একটা রোগ, একটা ইনফেকশন, একটা ওষুধ এসে এটাকে হঠাৎ করে বাড়ায় দেয়। তবে বেশিরভাগ রোগীর হয় কি আস্তে আস্তে বাড়ে। রোগীরা বলে যে আমার চোখের পাতাটা একদিন একটু একটু পড়লো, এখন দেখি যে অনেক সময় পড়ে যায়, বা এখন খেতে গেলে দেখি প্রায় সমস্যা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা স্লোলি আস্তে 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 দিনকে দিন বাড়ে। কেন হচ্ছে এই মায়োস্থেনিয়া গ্রেভিস রোগটি? মায়োস্থেনিয়ার বেশিরভাগ কারণে কিন্তু অটো ইমিউন, মানে আমাদের শরীরের এক ধরনের অ্যান্টিবডি বলে অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা অ্যাসিটাইলকোলিন যে রিসেপ্টর, যেটা আমাদের নার্ভ এবং মাসেলের মাঝখানে থাকে, সেই রিসেপ্টরটাকে কাজ করতে দেয় না। এই অ্যান্টিবডিগুলো আমাদের শরীরের নিজের এগেনস্টেই নিজে তৈরি করে, অটো ইমিউন ডিজিজ বলি, শরীর নিজেই নিজের এগেনস্টে তৈরি করে। এই জন্য দেখা যায় যে মহিলাদের মায়োস্থেনিয়া বেশি হয়, যাদের অটো ইমিউন ডিজিজ বেশি হয়, এবং বাতের রোগ, তারপর হচ্ছে ভিটিলিগো যেমন সাদা হয়ে যাওয়া বা হরমোনের রোগ, এইসব অটো ইমিউন ডিজিজের সাথে মায়োস্থেনিয়ার যোগাযোগ থাকে। পরীক্ষা নিরীক্ষার বিষয় আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে এই মায়োস্থেনিয়া গ্রেভিস সেটি নিশ্চিত করবার জন্য? মায়োস্থেনিয়া আসলে মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে রোগীর হিস্ট্রি শুনে রোগীকে ভালোভাবে এক্সামিন করে আমাকে ডায়াগনোসিস করতে হবে। হিস্ট্রির মধ্যে আমাকে গুরুত্ব দিতে হবে যে তার যে চোখের পাতা পড়ে যায়, কথা বলতে সমস্যা হয়, খেতে সমস্যা হয়, বা হাত পা যে দুর্বলতা, তার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মায়োস্থেনিয়া রোগীর কিন্তু এগুলোর সাথে মাসেল ওয়েস্টিং থাকে না। তেমন একটা মাংসপেশির দুর্বলতা আছে, কিন্তু মাংস দুর্বল রোগী বলছে, কিন্তু মাংস শুকিয়ে যায়নি, এটা একটা ফিচার।
2 নম্বর ফিচার হচ্ছে রোগী বলবে যে আমার যে সমস্যাটা এটা সকালে ভালো থাকে বিকেলে খারাপ হয়ে যায়, বারবার কাজ করলে এটা খারাপ হয়ে যায়। 3 নম্বর দেখা যাবে যে রোগী বলবে যে আমি চোখে ডাবল দেখি, চোখে ডাবল দেখাটা এটা কিন্তু মায়াস্থেনিয়ার একটা ফিচার। তাহলে রোগীর হিস্ট্রি যদি আমি ভালোভাবে না নিই আমি কিন্তু মায়াস্থেনিয়া ডায়াগনোসিস করতে পারবো না। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে কিছু পরীক্ষা মায়াস্থেনিয়া আমাকে ডায়াগনোসিস করতে সহায়তা করবে, যেমন রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন, এটাকে আরএনএস বা একটা পরীক্ষা বলে। ওই যে রিসেপ্টরে এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় যেটাকে আমরা বলি অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি আমরা ব্লাডে টেস্ট করে দেখতে পারি। এই আরএনএস এবং অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি এটা কিন্তু মায়াস্থেনিয়ার জন্য 100% ডায়াগনস্টিক। এছাড়া সিঙ্গেল ফাইবার ইএমজি আরও কিছু টেস্ট আছে, এগুলো বাংলাদেশে অত অ্যাভেলেবল না। এর বাইরে আমরা কিন্তু ব্রেইনের এমআরআই, থাইরয়েড পরীক্ষা এগুলো করব অন্য কোনো রোগ আছে কিনা। আমরা যে ধারণা করছি এটা মায়াস্থেনিয়া, নাও তো হতে পারে, অন্য রোগ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করতে হবে। তবে মায়াস্থেনিয়া কনফার্ম করে আরএনএস নামক একটা পরীক্ষা এবং অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এই দুটো টেস্ট দিয়ে মায়াস্থেনিয়া। কখন আসলে রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ অনেক সময় তো এটি সুপ্ত অবস্থায় থেকে যাচ্ছেন, কখন চিকিৎসকের কাছে যাবেন? রোগী তখনই যাবে যখন সিমটমটা তার কার্যক্ষেত্রে সমস্যা করছে। অনেক সময় দেখা যায় চোখের পাতা একটু নামে, অভাবী মানুষ, গরিব মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না। যখন দেখা যায় যে চোখের পাতাটা অনেকটুক নেমে গেছে, একটা চোখ একদম বন্ধ হয়ে গেছে, তখন সে ডাক্তারের কাছে যায়। অনেক সময় দেখা যায় যে তার খাওয়া খেতে একটু সমস্যা হয়, আবার অনেক সময় সমস্যা থাকে না, তখন সে ডাক্তারের কাছে যায় না। যখন দেখা যায় যে খাওয়া সে গিলতেই পারছে না, তখন ডাক্তারের কাছে যায়। কাজ করতেই পারছে না, তখন সে ডাক্তারের কাছে যায়। হাত পা যখন অনেক দুর্বল হয়ে যায়, তখন সে ডাক্তারের কাছে যায়। পরবর্তীতে চিকিৎসক আসলে কাউন্সিলিং কিভাবে করে থাকেন? মায়াস্থেনিয়া রোগীর কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট আমাদেরকে। মায়াস্থেনিয়া রোগ কিন্তু বাংলাদেশে খুব একটা প্রিভেলেন্ট ডিজিজ না, এবং অনেক ডাক্তার এবং অনেক ডিগ্রি করা ডাক্তাররাও কিন্তু মায়াস্থেনিয়া রোগী ডায়াগনোসিস করতে পারে না। তো প্রথম রোগীকে বলতে হবে যে এই রোগের নেচারটা সম্বন্ধে বলতে হবে। রোগীকে বলতে হবে যে এটা কিন্তু একেবারে নিরাময়যোগ্য রোগ না, নিয়ন্ত্রণযোগ্য রোগ, এবং ঠিকভাবে যদি আপনি চিকিৎসা করেন একদম স্বাভাবিক মানুষের মতো আপনি জীবন ধারণ করতে পারবেন। কিন্তু আপনাকে লং টাইম ধরে এটার ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। পজিটিভ কাউন্সিলিং যদি আপনি ঠিকভাবে না করেন, রোগী কিন্তু ওষুধ কিছুদিন নিয়ে আর কিন্তু নিবে না, সুতরাং তাকে পজিটিভ কাউন্সিলিং করতে হবে। মায়াস্থেনিয়া গ্রেভিস এর আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? মায়াস্থেনিয়া গ্রেভিসের চিকিৎসাটা আসলে ভেরিয়েবল। 1 নম্বর চিকিৎসা তো অবশ্যই কাউন্সিলিং, রোগীকে বুঝাতে হবে যে নন কিউরেবল ডিজিজ কিন্তু কন্ট্রোলেবল ডিজিজ। সেকেন্ড হচ্ছে অ্যাডভাইস, আমাদেরকে ওদেরকে বুঝতে হবে যে কিছু ওষুধ কিন্তু মায়াস্থেনিয়াকে বাড়ায় দেয়। যেমন আমরা প্রেশার ওষুধ দিই বিটা ব্লকার, অ্যান্টিবায়োটিক আমরা প্রায় সিপ্রোফ্লক্সাসিন দিই, অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, এই ওষুধগুলো কিন্তু চট করে মায়াস্থেনিয়া এত বাড়ায় যে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, রোগী কিন্তু একদম অজ্ঞান হয়ে যেতে পারে, ইভেন মারাও যেতে পারে। তাহলে আমাদেরকে বলে দিতে হবে রোগীকে যে এই ওষুধগুলো আপনি খেতে পারবেন না, বা বলতে হবে যে আপনি কোনো ফিজিশিয়ানের ডাক্তার কাছে গেলে আপনার যে এই রোগ এই কথাটা বলবেন, বা এই ওষুধগুলো যে আপনি খেতে পারবেন না এই কথাটা কিন্তু ডাক্তারকে বলবেন, জানাতে হবে। আমরা দেখি যে সাধারণ একটা ভুল, একটা মায়াস্থেনিয়া রোগী পাতলা পায়খানার জন্য একটা সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট খেলো, সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল, এটা কিন্তু আমরা প্রায় পাই। একটা বিটা ব্লকার ইনডেভার আমরা কিন্তু মাথা ব্যথার জন্য, দুশ্চিন্তার জন্য প্রায় দিই। একটা ইনডেভার ট্যাবলেট খেয়ে মায়াস্থেনিয়া রোগী একদম মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আমি ফ্রিকুয়েন্টলি পাই। সুতরাং আমাদেরকে ড্রাগসের ব্যাপারে পরামর্শ দিই। 2 নম্বর হচ্ছে কিছু ইনফেকশন, সাধারণ কিছু শ্বাসকষ্ট ইনফেকশন মায়াস্থেনিয়াকে অনেক বাড়ায় দিতে হবে। সুতরাং মায়াস্থেনিয়া রোগীকে আমাদেরকে বলতে হবে যে তুমি যে কোনো জ্বর কাশি হলে দ্রুত চিকিৎসা নাও। 2 নম্বর যেটা অ্যাডভাইসের পরে আমাদেরকে তাদেরকে ওষুধে চলে যেতে হবে। ওষুধ কিন্তু 2 রকম, একটা হচ্ছে সিমটমকে রিলিফ করে, যেটাকে আমরা বলি কোলিনেস্টেরেজ ইনহিবিটর বা অ্যান্টি কোলিনেস্টেরেজ ড্রাগ, যেটার মধ্যে পাইরিডোস্টিগমিন এখন বাজারে পাওয়া যায়। এই পাইরিডোস্টিগমিন কি করবে, আপনার মাংসের দুর্বলতাকে কমিয়ে দেবে, চোখটাকে উপরে তুলে দেবে, আপনি খেতে পারবেন, আপনার হাত পায়ের দুর্বলতা কমিয়ে দেবে। কিন্তু মায়াস্থেনিয়ার যে মূল চিকিৎসা সেটা কিন্তু এটা না। আচ্ছা, মূল চিকিৎসা যেতে হলে আপনাকে তাকে হয় স্টেরয়েড দিতে হবে, না হলে আইভি ইমিউনোগ্লোবিন দিতে হবে, না হলে প্লাজমা ফেরেসিস দিতে হবে। আমাকে কিন্তু দুইটারই চিকিৎসা করতে হবে, লক্ষণেরও চিকিৎসা করতে হবে, মূল রোগেরও চিকিৎসা করতে হবে, সাথে পরামর্শ দিতে হবে। মায়াস্থেনিয়া গ্রেভিস এর আসলে আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? আধুনিক অনেকগুলো চিকিৎসা আছে। একসময় আমরা যখন প্রথম এই নিউরোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করি তখন কিন্তু বাংলাদেশে এই আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো ছিল না। আমার এখনো মনে পড়ে মায়াস্থেনিয়া রোগীরা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে আমরা তাদেরকে কিন্তু চিকিৎসা দিতে পারতাম না। বর্তমানে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন যেটা বলি এবং প্লাজমা ফেরেসিস, যেখানে রক্ত নিয়ে একটু ফিল্টার করে আবার তার রক্তই তাকে দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু মায়াস্থেনিয়া খুব অ্যাডভান্স ম্যানেজমেন্ট, এবং এই ম্যানেজমেন্টগুলো বাংলাদেশে এখন সরকারি বেসরকারি অনেক সেক্টরে আছে। মায়াস্থেনিয়া রোগী হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে আমরা প্লাজমা ফেরেসিস এবং আইভিআইজি দেওয়ার মধ্যে দিয়ে তাকে কিন্তু একদম সুস্থ করে তুলি। এছাড়া আরও কিছু আধুনিক চিকিৎসা আছে। আমরা জানি যে মায়াস্থেনিয়া রোগীদের প্রায়
থাইমাসে প্রবলেম থাকে, থাইমোমা থাকে বা থাইমিক টিউমার থাকে, এবং দেখা যায় এই থাইমোমা বা থাইমিক টিউমার যদি আমরা অপারেশন করে ফেলি তখন কিন্তু রোগী অনেকটা সুস্থ হয়ে যায়। অনেক রোগীর এমন দেখেছি যে 3-4টা ওষুধ লাগতো, থাইমোমা অপারেশনের পরে একটা ওষুধ এক বেলা খেলে তার কম। তাহলে এই থাইমোমা অপারেশন কিন্তু আগে হতো না, এখন কিন্তু থোরাসিস সার্জনরা ফ্রিকোয়েন্টলি এটা করে এবং এটা করার পর কিন্তু রোগী অনেকটাই সুস্থ হয়ে যায়। আমরা কথা বলছিলাম যে মায়াস্থেনিয়া গ্রেভিসের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রোগীরা আসলে চিকিৎসকের শরণাপন্ন হন না। যদি সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না হন সেক্ষেত্রে পরবর্তী সময় মায়াস্থেনিয়া গ্রেভিস রোগীদের পরিণতি কি হতে পারে? মায়াস্থেনিয়া গ্রেভিস অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি সে চিকিৎসকের শরণাপন্ন না হয়, তার যে মাংসপেশির দুর্বলতা প্রথমে ছিল চোখে, পরে খাওয়া গিলতে বা কথা বলতে, পরে হাত পায়, এটা যে কোনো সময় কিন্তু শ্বাসনালী, ডায়াফ্রাম এবং চেস্টের যে মাসেল এগুলোকে যদি ইনফর্ম করে তখন কিন্তু তার শ্বাসকষ্ট শুরু হবে এবং এমনকি শ্বাসকষ্ট সে মারাও যেতে পারে। প্লাস খাওয়া যে আমরা গিলি, আমরা জানি যে খাওয়া গিলার সময় আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী এই দুটো কিন্তু পাশাপাশি। যদি দুর্বলতার সৃষ্টি হয় তখন কিন্তু খাওয়া খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়, তখনও কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে রোগী মারা যেতে পারে। সুতরাং মায়াস্থেনিয়া রোগী যদি কেউ সাসপেক্ট করে বা ধারণা করে তার এই ধরনের দুর্বলতা আছে, দেরি না করে দ্রুত নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, সেটি আসলে কেমন ব্যয়বহুল? আসলে আধুনিক চিকিৎসা পদ্ধতি দুইটাই ব্যয়বহুল, তার মধ্যে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন যেটা, এটা একটু বেশি ব্যয়বহুল। এই ক্ষেত্রে আসলে রোগীর কিছু টাকা পয়সা খরচ হয় এবং অ্যাফিলিয়েন্ট পেশেন্ট না হলে সে নিতে পারে না। প্লাজমা ফেরেসিস একটু কম ব্যয়বহুল, এটা আমার ধারণা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সবাই এটা এফোর্ড করতে পারে। আর এই যে অত্যাধুনিক চিকিৎসাটা আইভিআইজি এবং প্লাজমা ফেরেসিস, এটা কিন্তু মায়াস্থেনিয়া সব রোগীর কিন্তু প্রয়োজন হয় না। অনেক সময় দর্শকরা বিভ্রান্ত হতে পারে যে এই রোগীর চিকিৎসা ব্যয়বহুল, সবার ক্ষেত্রে কিন্তু ব্যয়বহুল না। সাধারণ যে এসিটাইলকোলিন অ্যান্টিকোলিনেস্টেরয়েড যে ড্রাগ আমরা দিই পাইরিস্টিকবিন, এটা কিন্তু দাম খুব কম। এটা যদি সে রেগুলার খায় আর যে রোগ ওষুধে এই রোগ বেড়ে যায় ওগুলো যদি সে অ্যাভয়েড করে চলে, তার কিন্তু আইভিআইজি বা প্লাজমা ফেরেসিসের দরকার হয় না। অত্যাধুনিক চিকিৎসাটা তারই দরকার হয় যার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সে নিয়ার টু ডাই সিচুয়েশনে চলে যায়, তখন কিন্তু এটা লাগে। সবার কিন্তু এটা লাগবে না। আর থাইমেক্টমি যে অপারেশনের কথা বললাম অত্যাধুনিক, সেই অপারেশনটাও কিন্তু সবার লাগে না। যার মায়াস্থেনিয়ার সাথে ওই টিউমারটা থাকে তখন রোগটা অনেক বেড়ে যায়, তার ক্ষেত্রে এটা লাগে। সাধারণ মায়াস্থেনিয়া রোগীর ক্ষেত্রে যে ওষুধটা লাগে সেটা কিন্তু খুবই কম দাম এবং সেটা তাকে একদম দীর্ঘ সময় ধরে রেগুলার খেতে হয়। ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? মায়াস্থেনিয়া রোগীর ফলো আপ খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আপনাকে আমি বলি, যে পাইরিস্টিকবিন বা যে অ্যান্টিকোলিনেস্টেরয়েড যে ড্রাগটা আমরা দিই, এটা কিন্তু সবসময় একই রকম ভাবে দেওয়া যায় না। রোগীর রোগ বাড়ে এবং রোগীর রোগ কমে। এই যে বাড়া কমা এটা কিন্তু ন্যাচারাল হিস্ট্রি, কোনো কারণে যে বাড়ে তাও না, কোনো কারণে যে কমে তাও না। ওষুধ অনেক সময় বাড়ায় 6 বেলা 7 বেলা করা লাগে, অনেকগুলো ওষুধ দেওয়া লাগে। এটাকে কমিয়ে অনেক সময় 2 বেলা 3 বেলা করা লাগে। আর আপনি জানেন মায়াস্থেনিয়া ম্যানেজমেন্ট অনেক সময় অ্যান্টিকোলিনেস্টেরয়েডের সাথে আমাদেরকে স্টেরয়েড দিতে হয়। এই স্টেরয়েডটা দেওয়ার ডিসিশনটা খুব ক্রুশিয়াল, কারণ স্টেরয়েড হ্যাজ গট মাল্টিপল সাইড এফেক্ট। এই স্টেরয়েড ওষুধটার কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা আমি কখন দিব, কখন বন্ধ করব, এটা কিন্তু ফলো আপের বিষয়। সুতরাং মায়াস্থেনিয়া রোগীদেরকে আমরা বলবো যে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থাকবেন। ছোট সমস্যা নিয়েও তার কাছে বারবার যান, তাহলে আপনি কখনো কোনো বিপদে পড়বেন না। মায়াস্থেনিয়া গ্রেভিসের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মায়াস্থেনিয়া গ্রেভিস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ঘুম ভালো হতে কি খাবেন? প্রায়শই দেখা যায় যে তরুণ থেকে বৃদ্ধ আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ঘুমের সমস্যা রয়েছে এবং রাতে দেখা যায় ঘুম আসে না। এটা একটা কমন প্রবলেম, কিন্তু এই ঘুম যাতে ভালো হয় সেজন্য কিন্তু আপনার খাবার তালিকায় একটু পরিবর্তন আনতে হবে। প্রতিদিন যদি আপনার খাবার তালিকায় পুষ্টিকর কিছু খাবার রাখতে পারেন নিয়ম করে, তাহলেই কিন্তু দেখা যায় রাতে একটা ভালো ঘুম আনতে আপনাকে সাহায্য করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে কী কী খাবার প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে হবে। প্রথমে যদি বলা হয়, এক্ষেত্রে কলার কোনো বিকল্প নেই। আসলে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে এবং যা ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে, এবং এই ট্রিপ্টোফ্যান কিন্তু আমাদের ঘুম আনতে সাহায্য করে। এবং যে ম্যাগনেসিয়াম রয়েছে সেটা কিন্তু দেখা যায় যে আমাদের স্নায়ুকে শিথিল করে, যার কারণে খুব সহজে ঘুম আসে। পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম কিন্তু দেখা যায় আমাদের পায়ের পেশিকে শিথিল করে। এর পাশাপাশি কলা কিন্তু খুব ভালোভাবে খাবারটা হজম করে। আপনার যদি খাবার ভালোভাবে হজম হয় তখন কিন্তু দেখা যায় খুব রাতে আপনি একটা ভালো ঘুম দিতে পারবেন। এরপরে আসা যাক কাঠবাদামের কথায়। কাঠবাদামে আমরা জানি যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট রয়েছে, ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে।
এবং এই কাঠবাদামেও কিন্তু ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা কিন্তু আপনার স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে এবং রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। আপনি কিন্তু চাইলে ঘুমাতে যাওয়ার আগে 8 থেকে 10টা কাঠবাদাম খেয়ে ঘুমাতে যেতে পারেন, তাতে কিন্তু সারা রাত আপনার একটা ভালো ঘুম হবে। আখরোট বা ওয়ালনাট এটা কিন্তু খুবই পুষ্টিসম্পন্ন একটা খাবার। আপনি আপনার খাবার তালিকায় প্রতিদিন আখরোট রাখতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনি অল্প কিছু পরিমাণ আখরোট খেয়ে তারপর ঘুমাতে যেতে পারেন, কারণ আখরোট কিন্তু দেখা যায় আপনার মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে এবং এই মেলাটোনিন কিন্তু খুব সহজে আমাদের ঘুম আনতে সাহায্য করে। খাবার তালিকায় আপনি প্রতিদিন দুধ রাখতে পারেন, কারণ দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার ট্রিপ্টোফ্যান নিঃসরণে সাহায্য করে। এছাড়াও দুধে আপনার ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়াম জাতীয় খাবার আপনি যত বেশি করে খাবেন তত কিন্তু দেখা যায় যে আপনার রাতে খুব ভালো একটা ঘুম হবে। প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যার পরে আপনি কিন্তু একটা করে ডিম সিদ্ধ খেতেই পারেন, কারণ ডিমে যে ভিটামিন ডি রয়েছে এবং এছাড়াও প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে। ডিমের এই ভিটামিন ডি কিন্তু আপনার ব্রেনের ওই অংশে আপনার ঘুমানোর জন্য যে হরমোনগুলো দায়ী সেই হরমোনগুলোকে নিঃসরণ করতে সাহায্য করে, যার কারণে প্রতিদিন একটা ডিম কিন্তু আপনার খাবার তালিকায় আপনি রাখবেন, যা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনি চেরির জুস খেতে পারেন, কারণ আমরা অনেকেই জানি যে চেরিটা আসলে এতটা সহজলভ্য না আমাদের দেশে, কিন্তু যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন আপনি সন্ধ্যার পরে কিংবা ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস চেরির জুস খেতে পারেন, কারণ চেরির জুসে কিন্তু দেখা যায় আমাদের ব্রেন থেকে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে, যেটা কিন্তু ভালো ঘুমের জন্য খুবই উপকারী। মধু কিন্তু আরেকটা পুষ্টিকর খাবার। মধু দেখা যায় আপনার মেলাটোনিন এবং সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস কুসুম গরম জলে 1 চা চামচ মধু যোগ করে কিন্তু খেতে পারেন, যা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে। আনারস, এখন বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়। আনারস কিন্তু আপনার মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন মধ্য সকালে কিংবা বিকালে আপনি হাফ কাপ থেকে 1 কাপ আনারস কেটে খেতেই পারেন। এরপরে রয়েছে লেটুস পাতা। আমরা সালাদ খেতে সাজেশন দিয়ে থাকি সবাইকে, সালাদে কিন্তু আপনি লেটুস পাতা যোগ করতে পারেন, কারণ লেটুস পাতাতে ল্যাক্টোক্যারিয়াম রয়েছে, যেটা কিন্তু দেখা যায় যে আপনার ভালো ঘুম আনতে সাহায্য করে। মিষ্টি আলুর কথা না বললেই নয়, কারণ মিষ্টি আলুকে কিন্তু বলা হয় যে ঘুমের মাসি। যারা দেখা যায় খাবার তালিকায় প্রতিদিন মিষ্টি আলু রাখেন তারা কিন্তু দেখা যায় রাতে খুব ভালো একটা ঘুম হয় তাদের। তারপর মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। পটাশিয়ামটা কিন্তু আপনার রাতের বেলা আপনার ঘুমটা যাতে ভালো হয়, ইনসমনিয়া যাতে দূর হয়, তাতে কিন্তু সাহায্য করবে। আরেকটা পুষ্টিকর যে খাবারের কথা বলবো সেটা হলো ওটস, কারণ ওটসে দেখা যায় যে বিভিন্ন প্রকারের ভিটামিন, মিনারেলস এবং ফাইবার রয়েছে, যা কিন্তু দেখা যায় আপনাকে একটা প্রাণোচ্ছল রাখতে সাহায্য করবে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কিন্তু ওটস দেখা যায় আপনার রাতে ভালো ঘুম আনতেও সাহায্য করবে। রাতের খাবারে আপনি চাইলে দুধ দিয়ে ওটস রাখতে পারেন ভাত বা রুটির পরিবর্তে, তাতে কিন্তু দেখা যায় রাতে আপনার দুধ এবং ওটস যখন খাওয়া হবে দুইটাই কিন্তু আপনার রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে। এছাড়াও আপনি সবজির স্যুপ, বাদাম, কিশমিশ এরকম বিভিন্ন পুষ্টিসম্পন্ন খাবার আপনার খাবার তালিকায় রাখতে পারেন। ভালো ঘুম আনতে গেলে খাবারের পাশাপাশি কিন্তু একটা সঠিক লাইফস্টাইলও খুব জরুরি। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি যদি রাতে কিংবা হলো বিকালবেলা অথবা সকালে ঘুম থেকে উঠে 40 থেকে 45 মিনিট ব্যায়াম করেন, হাঁটাহাঁটি হতে পারে বা সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, তাহলে কিন্তু দেখা যায় সেটা আপনার রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে এবং খুব সহজেই ইনসমনিয়াটা দূর করবে। মাইস্থেনিয়া গ্রেভিস যে রোগীরা রয়েছেন এবং যারা চিকিৎসা গ্রহণ করেছেন তাদের বিশেষত কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে? প্রথম খেয়াল রাখতে হবে যে তার খাওয়া খেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ আমরা জানি যে খাদ্যনালী এবং শ্বাসনালী কিন্তু কাছাকাছি। খাওয়া খেতে যদি সমস্যা হয় তাহলে 2 ধরনের প্রবলেম হতে পারে। একটা হচ্ছে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা যায়, তার দেখা যায় শরীরে শক্তি কমে যায়, আর খাদ্যগুলো শ্বাসনালীতে চলে গিয়ে শ্বাসকষ্ট শুরু হতে পারে। 2 নম্বর যেটা প্রবলেম, তাকে লক্ষ্য রাখতে হবে যে তার শ্বাসের যে মাসেলগুলো এগুলো উইক হয়ে গেলে কিন্তু শ্বাসকষ্ট দেখা যায়, সুতরাং তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটা, অনেক ওষুধ কিন্তু মাইস্থেনিয়া রোগীরা খেতে পারে না, সুতরাং ওই ওষুধগুলো রোগীকেও খেয়াল রাখতে হবে, রোগীকে যিনি প্রেসক্রাইব করছেন তাকেও খেয়াল রাখতে হবে যে ওই ওষুধ যেন সে কখনো সেবন না করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাইস্থেনিয়া গ্রেভিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে।
ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ওয়েস্টার্ন স্ট্যাটিস্টিক প্রতি 8 জন ফিমেলের মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার হয়। এখন আমাদের এই যে এইটার সংখ্যাটা কিন্তু আসলে একটু ভয়াবহ, একটু আতঙ্কের। এখন আমরা নতুন যে প্রিভেনশন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা হুলস্থুল একটা বিষয় হয়ে আসছে, যে কারণ প্রিভেনশনটা হচ্ছে যে যারা সুস্থ মানুষ তাদের ক্যান্সার যেন না হয়, তাদের রক্ষা করার একটা বড় একটা প্রোগ্রাম। এখানেও আমাদের স্টাডিতে আসছিল যে 4 জনের মধ্যে প্রতি 4 জনের মধ্যে একজনকে আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারবো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।